এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো কিন্তু মার্কেটের একেবারে সেরা স্টক বলতে গেলে, কারণ এদের বিজনেস এতটাই শক্তিশালী, ফান্ডামেন্টালি এতটাই স্ট্রং, আর লার্জ ক্যাপ ব্লু চিপ ধরনের কোম্পানি, খুব বড় কোম্পানিতে পরিণত হয়েছে। এগুলোর ব্যবসা ডুবে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম আর কি। যারা মার্কেটে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট চান, সঙ্গে রিটার্নও চান, তবে কিন্তু তারা এ ধরনের কোম্পানিগুলোতে যেতে পারেন। বিশেষ করে যারা মার্কেটে বেশি সময় বা বেশি ঘাটাঘাটি করতে চান না বা বেশি রিস্ক নিতে চান না, তাদের জন্য কিন্তু এই স্টকগুলো খুব প্রেফারেবল। মানে যখনই এদের দাম কমবে তখনই সেটা কিন্তু সুযোগ হয়, কারণ এদের বিজনেস কিন্তু এত বড়। এই কোম্পানিগুলো, তাদের বিজনেসে কিন্তু গ্রোথটা এখনও অব্যাহত এবং সেগুলো কিন্তু বাড়ছেই। তো এই কোম্পানিগুলোতে আপনি ইনভেস্টমেন্ট করতে চাইলে অবশ্যই আপনাকে লং টার্ম ইনভেস্টর হতে হবে। যে 1 বছর 2 বছর 6 মাসের জন্য যে আপনি ইনভেস্টমেন্ট করছেন, তাহলে কিন্তু এ ধরনের কোনো লাভ নেই। এ ধরনের কোম্পানিগুলো এরকমই হতে পারে যে 2-3 বছর হয়তো কোনো রিটার্নই দিল না, তারপরে 1 বছরেই যা রিটার্ন দিয়ে দিল। অন্তত এগুলো 5 বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার কিন্তু ক্ষমতা রাখে, আর সময় ভালো থাকলে এর চেয়ে অনেক বেশি রিটার্ন দেয়। তো যারা আর কি সেরকমই আর কি, যে 5 বছরে 10 গুণ রিটার্ন চান না, কিংবা মাল্টিপ্লিকার রিটার্ন চান না, কিন্তু টাকা সুরক্ষিত যাতে থাকে এবং সঙ্গে একটা ডিসেন্ট রিটার্ন যাতে থাকে, সেরকম হলে কিন্তু এই কোম্পানিগুলো একেবারেই পছন্দসই আর কি তাদের জন্য। তো যাই হোক, চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয়ে, যেগুলো কিন্তু এখন কারেকশনে রয়েছে বা কনসলিডেশন ফেজের মধ্য দিয়েই রয়েছে। তো এ ধরনের কোম্পানি, এ ধরনের যে ক্লাসিক কোম্পানি যদি এরকম কারেকশনে থাকে বা কনসলিডেশন ফেজে থাকে, তবে কিন্তু সেগুলো লং টার্ম ইনভেস্টরদের জন্য সুযোগ হয়ে দাঁড়ায় নতুন করে একটা ইনস্টলমেন্ট অ্যাড করার, কিংবা নতুন করে এন্ট্রি মারার। তো সেক্ষেত্রে এই স্টকগুলোর মধ্যে কোনোটা কনসলিডেশন ফেজের মধ্যে রয়েছে, কোনোটা বা কারেকশনে রয়েছে। তো যাই হোক, এই কোম্পানিগুলোর পরিচয়ে চলে আসি। তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা আইটি সেক্টরের 1 নাম্বার কোম্পানি, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। তো যেটা কিন্তু অনেকটাই কারেকশনে ছিল, সেখান থেকে কিন্তু বর্তমানে প্রায় রিকভার করে ফেলেছে। প্রায় 30%-এর কাছাকাছি কারেকশনে ছিল এক সময়। তো তখনও কিন্তু এটাকে বলা হতো, কভার করা হতো। দেখুন এখন কিন্তু ম্যাক্সিমামটাই কভার করে ফেলেছে। মোটামুটি সেই নিচ থেকে প্রায় 50%-এর মতো কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। আর ইদানিং আর কি সামান্য কিছু কারেকশনে এসেছে, যার মূল যেটা কারণ, যে কিছুদিন আগেই তাদের যে প্রোমোটাররা কিন্তু কিছু স্টেক বিক্রি করলো, যেটা টাটা সন্স, যেটা নিয়ে আপডেটও দেওয়া হয়েছিল, যে টাটা সন্সের আইপিও সম্পর্কিত কিন্তু ব্যাপার নিয়েই কিন্তু এই কাণ্ড কারখানাগুলো হচ্ছে আর কি। টাটা সন্স কিন্তু তাদের হোল্ডিং কিছুটা বিক্রি করেছে। তো সেই জন্যই দেখুন মোটামুটি টপ থেকে কিন্তু এখনও 10%-এর কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে। তো আজকের ডেটে যখন ডেটে ভিডিওটা হচ্ছে 28/3/2024, আজকের ডেটে কিন্তু পজিটিভে রয়েছে 0.65%-এর মতো, যেটা কিন্তু আরও বেশি ছিল, কিন্তু শেষের দিকে মার্কেট একটু কারেকশনে এলো। তো যাই হোক, এটা পরিবর্তন হতে পারে, যেহেতু মার্কেট চলাকালীন ভিডিওটা হচ্ছে। 3,865 টাকায় বর্তমানে চলছে। তো এই কোম্পানির যদি দেখেন, আইটি সেক্টরের 1 নাম্বার কোম্পানি, মার্কেটের দ্বিতীয় বৃহত্তম কোম্পানি। দেখুন মার্কেট ক্যাপিটাল 14,14,093 কোটি, P31 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 46.9% রয়েছে। মানে এত বড় কোম্পানি, এত দীর্ঘদিন ধরে এরা রয়েছে, তবুও এতগুলো তাদের রিটার্ন অন ইকুইটির অবস্থা। তো বুক ভ্যালু রয়েছে 278, বর্তমানে 3800 টাকার ওপরে চলছে আর কি, 3839 টাকায়। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দেখুন মোটা সোটা দেয় 1.26% হিসাবে। আর এদের বিজনেসে গ্রোথ নিয়ে বলার নেই, মানে এত বড় কোম্পানিতে যে খুব গ্রোথ স্লো হবে তা কিন্তু না। দেখুন 2018-তে এদের যে সেলস হতো 1,23 কোটি, সেটা এখন 2,38 কোটি, মানে মোটামুটি দ্বিগুণ করে ফেলেছে এরা। কিন্তু এই 5 বছরে দ্বিগুণ হয়ে যায়, এরকমই এদের। আর রিটার্নও কিন্তু সেরকমই হয়। আপনি যদি এদের রিটার্ন দেখেন 5 বছরে দেখুন মোটামুটি 93%, মানে ওই 100%-এর মতো রিটার্ন আর কি, টাকা দ্বিগুণ করে দিয়েছে। তো এই কোম্পানির আপনি অন্যান্য প্যারামিটার, যে প্যারামিটারই দেখুন না কেন, 1 লক্ষ কোটি টাকার এদের তাদের ব্যালেন্স শিটের মধ্যে তাদের রিজার্ভ রয়েছে। মানে বুঝতে পারছেন, এটা দিয়ে আরও একটা লার্জ ক্যাপ ব্লু চিপ কোম্পানি খোলা যাবে। আর শেয়ার হোল্ডিং প্যাটার্ন নিয়েও কিচ্ছু বলার নেই।
72%-এর ওপর প্রোমোটার, এফআই রয়েছে 13%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 10%-এর কাছাকাছি, আর পাবলিক রয়েছে মাত্র 5%। এ ধরনের কোম্পানিতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিংবা প্রোমোটাররা প্রফিট বুকিং করতেই চায় না। সে সময় অন্তর অন্তর সামান্য প্রফিট বুকিং হয়, কিন্তু তারা হোল্ডিং কিন্তু তারা রেখেই দেয়। তো যাই হোক, এই কোম্পানিটি যখনই কারেকশনে আসবে সেটা সুযোগ হতে পারে, তো এই কোম্পানিগুলোকে রাডারের মধ্যে রাখতে পারেন। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা পেইন্ট সেক্টরের 1 নম্বর কোম্পানি এশিয়ান পেইন্ট, যেটা কিন্তু এখন অল টাইম হাই থেকে অনেকটাই কারেকশনে রয়েছে। আপনি যদি দেখেন ঠিকঠাক প্রায় 20%-এর কাছাকাছি কিন্তু এখনও কারেকশনে রয়েছে। তো এই কোম্পানি বর্তমানে 2846 টাকায় চলছে, যেটা যে রিসেন্ট হাই প্রায় 3500 টাকার কাছাকাছি মেরেছিল। তো এ ধরনের কোম্পানি যার মার্কেট শেয়ার, মানে এদের যদি পেইন্ট সেক্টরে এদের ব্যবসার কথা ধরেন, মানে বাজারের 50% মার্কেট শেয়ার এদের দখলে রয়েছে। তো এদের বিজনেস মানে ডুবে যাওয়া মানে গোটা পেইন্ট সেক্টরই ডুবে যাওয়া, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে এই কোম্পানি যখনই এই কারেকশনগুলো আসে, দেখুন কারেকশনগুলো এসেছে আবার কিন্তু সেটা উপরের দিকে উঠেছে, কারেকশনগুলো এসেছে আবার উপরের দিকে উঠেছে। একসময় এই রেঞ্জটাও কিন্তু ভেঙে আবার নতুন হাই তৈরি করবে, সেটা আপনি যে লং টার্ম চার্টটা দেখলেই বুঝতে পারছেন। লেফট টু রাইট কিন্তু উপরের দিকে উঠছে, আর একটা বড় সড়ো কিন্তু কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, 2,74,000 কোটির এর মার্কেট ক্যাপিটাল, পি রয়েছে 50, রিটার্ন অন ইকুইটি 27.7, বুক ভ্যালু 173, বর্তমানে 2865 টাকায় চলছে, ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.91% হিসাবে। এদেরও ব্যবসায় গ্রোথ তো মানে লং টার্ম হিসাবে চলছেই। ব্যালেন্স শিট নিয়েও কিছু বলার নেই, সব কিছুই কিন্তু এ ক্লাস রয়েছে। এগুলো বারবার কভার করা হয়, বারবার বলা হয়, তো সেই জন্য এই ডিটেলসে আর এগুলো দেখানো হলো না। তো যাই হোক, এরপরে যেটা কোম্পানি সেটা হচ্ছে যে মানে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি আইটি সেক্টরে ইনফোসিস লিমিটেড, যেটাও কিন্তু ইদানিং আর কি কারেকশনে রয়েছে সামান্য। আর অল টাইম হাই থেকে দেখলে কিন্তু এখনও অনেকটাই কারেকশনে রয়েছে, মোটামুটি 20%-এর উপরে কারেকশনে রয়েছে। রিসেন্টলি একটু কারেকশন এসেছে, যেহেতু গ্লোবাল একটা ব্যাপার ছিল যে অ্যাসেনশিয়ারের রেজাল্ট খারাপ এসেছে, আইটি সেক্টরের যে গোটা বিশ্বের মধ্যে একটা খুব বড় কোম্পানি। তো সেক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টকগুলো আর কি আইটি সেক্টর, সেগুলো কিন্তু রিয়াকশন দিয়েছে নেগেটিভ, যেহেতু তাদের রেজাল্ট খারাপ এসেছে আর কি, সবচেয়ে বড় কোম্পানি, তো ধরে নেওয়া হয় যে এগুলোও আসতে পারে, সেই জন্য কিন্তু এই কারেকশনটা চলছে। এরও দেখুন 5 বছরে 100% রিটার্ন, 5 বছর টাকা দ্বিগুণ করে। কিন্তু অবশ্যই দেখুন এই যে কনসলিডেশন বা কারেকশন ফেজটা চলছে, মানে আপনি দেখুন 2021-এর পর থেকে কিন্তু কোনো রিটার্নই দেয়নি, কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর তারা 100% রিটার্নে বসে রয়েছে, যারা আর কি 2 বছর ধরে হোল্ড করছেন কোনো রিটার্নই কিন্তু পাননি। কিন্তু তার আগে দেখুন, যখন মানে এই কারেকশনটা আসার আগে মোটামুটি 200%-এর কাছাকাছি একটা মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছিল, ওই যে কোভিডের পর থেকে। তারপরে কিন্তু এই যে কারেকশনটা এসেছে, তো এগুলো কিন্তু হতেই থাকে। একটা বড় র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন বা কনসলিডেশন ফেজ আসেই, তো এগুলোই কিন্তু সুযোগ এই কোম্পানিগুলোর ক্ষেত্রে, কারণ এগুলো মানে শেষে এগুলো উপরের দিকেই যাবে, লেফট টু রাইট উপরের দিকেই যাবে। তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটার দেখুন 6,25,000 কোটির মার্কেট ক্যাপিটাল, পি 25 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 31.8 রয়েছে, বুক ভ্যালু 193 রয়েছে, 1560 টাকায় চলছে, ফেস ভ্যালু 5 রয়েছে, ডিভিডেন্ড দেখুন 2.28%-এর ডিভিডেন্ড দেয়। এদেরও বিজনেস নিয়ে কিছু বলার নেই, বিজনেসের গ্রোথ এদের অব্যাহত, যদিও কোম্পানি অনেক বড়, আরও কিন্তু এগুলো বড় হতেই চলেছে। দেখুন 2018-তে 70,000 কোটি এর সেলস ছিল, এখন বাড়াতে 1,53,000 কোটি, যেটা থার্ড কোয়ার্টার আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। মানে গ্রোথ কিন্তু মিড ক্যাপ ধরনের কোম্পানি, যে ছোট কোম্পানির মতোই কিন্তু গ্রোথ রয়েছে। প্রফিটেবিলিটি দেখুন 2018-তে 16,000 ছিল, 16,000 কোটি, এখন সেটা 24,000 কোটি, 24,500 কোটি, যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে, ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে। এদেরও ব্যালেন্স শিট দেখুন 78,698 কোটির শক্তপোক্ত রিজার্ভ, ঋণ নেই বললেই চলে, ঋণ মুক্ত কোম্পানি এগুলো। আর ব্যালেন্স শিট নিয়েও কিছু বলার নেই, 14%। এখানে প্রোমোটার কম হোল্ডিং থাকে, এক একটা স্টকের ক্ষেত্রে এক একটা ব্যাপার থাকে, কিন্তু দেখুন এফআই রয়েছে 34%-এর কাছাকাছি, ডিআই রয়েছে 35.5%, আর পাবলিক রয়েছে 15%-এর মতো, গভর্নমেন্টও রয়েছে। তো এগুলো মানে ডেটা, এদের যে ডেটাগুলো, এদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, সেগুলো নিয়ে আর কিচ্ছু বলার নেই, এগুলো বারবার বলা হয়। তো এই কোম্পানির পরে যেটা কোম্পানি রয়েছে সেটা এনভিএসপি সেক্টরে, কিন্তু
1 নাম্বার কোম্পানি বাজাজ ফিনান্স। তো এই কোম্পানি কিন্তু বড়সড় কারেকশন হয়েছিল, ইদানিং কারেকশন থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তবুও কিন্তু হাই থেকে 10%-এর উপরে কিন্তু কারেকশনে রয়েছে। বর্তমানে 7,243 টাকায় চলছে। একসময় আরও বড় কারেকশনে ছিল, তখন বারবার কিন্তু বলা হতো যে এ ধরনের কোম্পানি কিন্তু রিকভার করবেই। সে যে কারেকশনটা এসেছে, যে এনবিএফসি সেক্টরের কতগুলো মানে আরবিআই কতগুলো গাইডলাইন বেঁধে দিয়েছে, সেজন্য কিছুটা আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে এই সেক্টরে জিও ফিনান্সিয়াল সার্ভিসের মধ্যে বড় প্লেয়ার আসার পর কিন্তু একটু কারেকশন এসেছে। তো এইসব কারণেই কিন্তু আসে, কিন্তু এদের ব্যবসা নিয়ে কিছু বলার নেই, ব্যবসা কিন্তু এরা বাড়াচ্ছে। তো সেক্ষেত্রে এ ধরনের কোম্পানি যখনই কারেকশনে আসে তখনই কিন্তু সুযোগ হতে পারে। দেখুন, এটাও 5 বছরে 139%-এর মতো রিটার্ন দিয়েছে, যেখানে গত 2-3 বছরে কোনো রিটার্নই নেই। দেখুন, 2021-এর পর থেকে কোনো রিটার্নই নেই, একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে। তো এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 4.5 লক্ষ কোটির উপরে রয়েছে, পি রয়েছে 32, রিটার্ন অন ইকুইটি 23%-এর উপরে রয়েছে, বুক ভ্যালু 969 রয়েছে, বর্তমানে 7200 টাকার আশেপাশে চলছে। আজকের ডেটেই প্রায় 3%-এর উপর কিন্তু র্যালি দিয়েছে। ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 0.43% হিসাবে। তো এই কোম্পানিরও ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো নিয়ে কিচ্ছু বলার নেই, এগুলো সবগুলো এ ক্লাস তাদের রয়েছে। মানে একটা স্ট্রং শক্তিশালী কোম্পানির ক্ষেত্রে যা যা হওয়া উচিত সব কিছুই এদের রয়েছে। তো যাই হোক, এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা ব্যাংকিং সেক্টরের, প্রাইভেট ব্যাংক সেক্টরের 1 নাম্বার ব্যাংক এইচডিএফসি ব্যাংক লিমিটেড। তো এটা এখন এত বড় মানে ব্যাংকে পরিণত হয়েছে যখন থেকে এইচডিএফসি এবং এইচডিএফসি ব্যাংকের মার্জার হলো। তো এটা যদি দেখেন বর্তমানেও কিন্তু অনেকটাই কারেকশনে রয়েছে, যদিও এদের পারফরমেন্স কিন্তু ঠিকঠাকই রয়েছে, যেরকম পারফরমেন্স করে সেরকমই করছে, কিন্তু গত 5 বছরে কিন্তু এর রিটার্নটা খুব কম। যে 5 বছরে টাকা দ্বিগুণ করে দেওয়ার মতো যে ব্যাপারটা, সেটা কিন্তু এবার একটু কিন্তু হ্যাম্পার হয়েছে। কিন্তু এরকম কোম্পানি সারা জীবন কিন্তু এই অবস্থায় থাকতে পারে না, মানে সবসময়। দেখুন, এখনও অল টাইম হাই থেকে প্রায় 20%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। আর মানে মোট কথা কিছুটা তাদের যে এই ব্যাপারটা সমস্যা এসেছে, তাদের যে এই মার্জারের ফলে তাদের এই কারেকশনটা আর কি যখন এলো আর কি, তখন কিন্তু বলেছিল আর কি এই কারেকশনটা হওয়ার কারণ সেটাই ছিল যে তাদের ম্যানেজমেন্ট বলেছিল যে মার্জারের ফলে কিন্তু ডেটাগত কিছু সমস্যা হবে আর কি, যেগুলো 2-3 কোয়ার্টারে কিন্তু তাদের রেজাল্টটা আর কি সেটা খারাপ আসতে পারে। তখন থেকেই কিন্তু এই কারেকশনটা চলছে। 1447 টাকায় বর্তমানে চলছে। এর যদি আপনি দেখুন মার্কেট ক্যাপিটাল 11 লক্ষ কোটির উপরে রয়েছে, পি দেখুন 16 মতো রয়েছে। মানে ইদানিং পিটা আরও অনেকটাই কিন্তু কম ভ্যালুয়েশনে এসেছে। রিটার্ন অন ইকুইটি 17%-এর উপর রয়েছে, বুক ভ্যালু 519 রয়েছে, 1459 টাকায় চলছে। ফেস ভ্যালু 1 রয়েছে, ডিভিডেন্ড দিচ্ছে 1.33% হিসাবে। এরও আর বাকি ডেটাগুলো দেখার প্রয়োজন নেই, এগুলো সব কিছুই তাদের ঠিকঠাক রয়েছে, এ ক্লাস রয়েছে। এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা অ্যাভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট। দেখুন, এটা যখন বড় কারেকশনে ছিল তখন থেকেই কিন্তু বলা হতো এই মানে যে এটা কানেকশনে রয়েছে, এটা কিন্তু অবশ্যই এটা ঘুরে দাঁড়াবে। দেখুন, অলরেডি কিন্তু যদি আপনি দেখেন লো থেকে 23%-এর মতো একটা দিয়ে দিয়েছে, এবং 2-3 দিনে এগুলো যদি 5 বছরে আপনাদের টাকা 5 গুণ মনে করেন করে দিল, 4 বছর চলল না কিন্তু মানে 1 বছরেই যা দেওয়া দিয়ে দিবে এরকম। দেখুন, গত 1 বছরে 36%-এর মতো রিটার্ন, যেটা এই রিসেন্ট দিল আর কি। তো এই কোম্পানির এখনও তার অল টাইম হাই থেকে 15%-এর উপরে কারেকশনে রয়েছে। আর এটা কিন্তু মোটামুটি 40%-এর কাছাকাছি কারেকশন হয়েছিল, তখন থেকেই কিন্তু বলা হতো এ ধরনের মানে কোম্পানি যে এটা প্রায় 3,000 টাকার কাছাকাছি চলে এসেছিলো। তো যাই হোক, যারা আর কি কারেকশনগুলো মিস করেন সেটা আলাদা ব্যাপার, অনেকেই করে। তো অবশ্যই এগুলো কোম্পানি, এটা রিটেল সেক্টরের 1 নাম্বার কোম্পানি, সেক্ষেত্রে এই কোম্পানিকে আপনি অবশ্যই মানে এদের বিজনেস নিয়ে কিছু বলার নেই, বিজনেসে এদের কিন্তু গ্রোথ রয়েছে, সেক্ষেত্রে এদের শেয়ার দর যে চিরদিন কারেকশনে থাকবে সেটা হবে না। তো যে এই ধরনের কোম্পানিতে সেজন্যই আর কি বারবার বলা হচ্ছে যে কারেকশনে আসা মানেই কিন্তু একটা সুযোগ আর কি। তো এর যদি আপনি মার্কেট ক্যাপিটাল দেখেন,
2,91,000 এর মার্কেট ক্যাপিটাল, 91,000 কোটি, পি 120, এই যে ভ্যালুয়েশনটা এটার ক্ষেত্রে একটু নেগেটিভ রয়েছে, 120 রয়েছে। তো এদের প্রফিটেবিলিটি মাঝখানে কিছুটা কিন্তু কমে গিয়েছিল। সেক্ষেত্রে এর আগে এদের যে রিটার্নটাও খুব বেশি ছিল, একটা মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছিল, সে কারণে কিন্তু প্রাইস আর্নিং রেশিওটা মানে ভ্যালুয়েশনটা একটু হাই হয়ে গিয়েছে। তো সেগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে যদি এদের যে হারে তাদের শেয়ার দরে মানে কারেকশন এসেছে আর তার মধ্যে তাদের প্রফিটেবিলিটি যদি বাড়াতে থাকে। রিটার্ন অন ইকুইটি 16% মতো রয়েছে, বুক ভ্যালু 268 রয়েছে, ফেস ভ্যালু আবার 10ই রয়েছে। দেখুন ডিভিডেন্ড দিচ্ছে না, মানে এটাই কিন্তু এদের শেয়ার হোল্ডারদের একটা কিন্তু অভিযোগ রয়েছে আর কি। মানে এত স্ট্রং কোম্পানি ফান্ডামেন্টালি, এদের ব্যালেন্স শিট এত স্ট্রং, এতগুলো রিজার্ভ রয়েছে, তবুও এরা ডিভিডেন্ড দিচ্ছে না। তো যাই হোক, সেটা ম্যানেজমেন্টের ব্যাপার। তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা কেমিক্যাল সেক্টরের। আপনি যদি দেখেন দ্বিতীয় আর কি মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে এসআরএফ লিমিটেড, 1 নম্বরে রয়েছে আপনার পিডিলাইট ইন্ডাস্ট্রি। তো এক্ষেত্রে পিডিলাইট ইন্ডাস্ট্রি কিন্তু তার কনসলিডেশন যে স্টেজটা ছিল সেটা কিন্তু প্রায় ভেঙে দিয়েছে। দেখুন তার চার্টটা দেখলেই বুঝতে পারছেন, মানে ব্রেকআউট যেটাকে বলে আর কি আপনার ট্রেডিংয়ের ভাষায়, ট্রেডারদের ভাষায়। তো এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে। একটা রেঞ্জের মধ্যে অনেক দিন ছিল, অনেকটা কারেকশনে ছিল, কিন্তু তারপরে কিন্তু মোটামুটি সেই রেঞ্জ এখন কিন্তু ভেঙে দিয়েছে। তো সেজন্য আর কি সেটাকে বলছি না। তো তার যদি পরের কোম্পানিটা দেখেন মার্কেট ক্যাপিটালের দ্বিতীয় আর কি, সেটা কিন্তু বর্তমানে এখনও কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে রয়েছে। দেখুন চারটা দেখলেই বুঝতে পারছেন, বড় সড়ো কনসলিডেশন ফেজের মধ্য দিয়ে রয়েছে। তো এই কোম্পানি দেখুন এতটা মানে কত 2-3 বছর ধরে কোনো রিটার্ন দেননি, তা সত্ত্বেও 5 বছরে যারা হোল্ড করছেন তারা 432% রিটার্নে বসে রয়েছে। গত 6 মাসে 13%, গত 1 বছরে মাত্র 6% মতো রিটার্ন। চারটা দেখলেই বুঝতে পারছেন একটা রেঞ্জের মধ্যেই যাচ্ছে। 2557 টাকায় বর্তমানে চলছে। যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন, মার্কেট ক্যাপিটাল 76,000 কোটি মাত্র, পি রয়েছে 51, রিটার্ন অন ইকুইটি 22.8 রয়েছে, আর বুক ভ্যালু 366 রয়েছে, 2571 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও দিচ্ছে 0.29% হিসাবে। তো মোট কথা এগুলো আর কি প্রত্যেকটাই সেক্টরের 1 নাম্বার 2 নম্বর কোম্পানি। তো সেক্ষেত্রে এ ধরনের কোম্পানির যে বিজনেস ওরা প্রচণ্ড শক্তিশালী, ফান্ডামেন্টালি প্রচণ্ড স্ট্রং। এ ধরনের যে স্টকগুলো যখনই কারেকশনে আসে বা যত বেশি কারেকশনে আসে ততই কিন্তু ইনভেস্টরদের খুশি হওয়া উচিত, যারা লং টার্ম ইনভেস্টর এবং যারা প্রো ইনভেস্টর তারা হয়ও। যখনই এ ধরনের কারেকশন ডিপ আসে তারা কিন্তু সেটার সদ্ব্যবহার করে। তো যাই হোক, এই ব্যাপারগুলি বা এই স্টকগুলির পরিচয় নিয়ে এই ভিডিওটি ছিল। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না। আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি ও অনুভব করছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনার এই স্টকগুলোর মধ্যে কোনোটা হোল্ডিং রয়েছে কি না বা এই স্টকগুলো নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আর মানে আপনার ফিনান্সিয়াল যে অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।